প্রথমেই বলবো আমাদের দেশে যত বাবা মারা রয়েছেন তাদের ঘরে যদি কন্যা সন্তান থাকে তাহলে অন্তত 18 লক্ষ টাকা মানে 1 লক্ষ আর 17 লক্ষ টাকা আপনারা ফিক্সড ডিপোজিট করে রাখুন, যাতে পরবর্তীকালে কারো কাছে আপনাদের হাত চাঁদে না হয়। আপনি বলছিলেন যে এই বিরলতম এটা একদম সরলের মধ্যে সরলতম ঘটনা। আমি কালকে মেয়েকে অঙ্ক করাচ্ছিলাম, জ্যামিতি পড়াতে পড়াতে আমি জ্যামিতি বক্সটা খুললাম এবং স্কেল, রুলার, এগুলো কম্পাস দিয়ে দেখলাম এটা একদম যেভাবে 9 আগস্ট 2024 থেকে 20 জানুয়ারি 2025 164 দিনে আমরা যা দেখতে পেয়েছি এবং একের পর এক শুরু হয়েছে প্রমাণ লোপাট থেকে শুরু এবং দোষীদের আড়াল করার যে প্রক্রিয়া শুরু হয়েছে এবং হার্ড এভিডেন্স, সফট এভিডেন্স সমস্ত কিছু ট্যাম্পারিং করা হয়েছে। তারপরে এই যে আমরা 172 পাতার গতকালকে রায় পেয়েছি সেশন কেস নাম্বার 77-এ, আমি কালকে রায়টা পুরো খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছিলাম এবং সেখানে আমি কিন্তু দেখলাম যে বেশ কিছু জায়গা রয়েছে যেগুলো বৃহত্তর ক্ষেত্রে যদি আমরা উচ্চতর আদালতে যাই তাহলে সেখানে কিন্তু অনেক কিছু ঘটনা প্রবাহ আসবে। তুমি যদি গৌরচন্দ্রিকা বা ভূমিকা শুরু করো তাহলে কিন্তু সেখানে শুরু হয়েছে 9 আগস্টের নাগাসাকি বিস্ফোরণের দিনের তাৎপর্য দিয়ে, তারপর কিন্তু একে একে 19 নম্বর পাতা থেকে শুরু হয়েছে জাজমেন্ট এবং এই জাজমেন্টের প্রক্রিয়ায় সিকোয়েন্সিয়ালি যে সেদিন অভয়া সকাল 8টার সময় ঘর থেকে বেরোনো থেকে 11:50 রাত্রিবেলা মাকে ফোন করা, এই প্রত্যেকটা ঘটনা এবং 10:53 সময় সকালবেলা 9 আগস্টে আরজিকর মেডিকেল কলেজ অ্যাসিস্ট্যান্ট সুপার সুচরিতা মণ্ডল যখন বাবা মাকে ফোন করে, প্রত্যেকটা ঘটনা লিপিবদ্ধ হয়েছে কীভাবে সিকোয়েন্সিয়ালি হয়েছে। তাই আমার মনে হয় প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যদি পুনর্বিচার করি এবং সেক্ষেত্রে দেখি তাহলে আমরা অবশ্যই কান টেনে আমরা আসল মাথা ধরবো। খালি একটাই কথা মনে করবে, যেটা বলেছে অভয়ের বাবা মার পক্ষ থেকে, যে সন্তানকে এখন শুধু মেধাবী হলে হয় না, বাবা মাকে এখন অনেক প্রভাবশালীও হতে হয়। একদমই। এই জায়গাগুলো আমরা দেখছি, আমরা তো জানি যে কোনো আদালতে এই বিচার্য বিষয় যেগুলো হয় সেগুলো যখন তার রায় ঘোষণা হোক বা সাজা ঘোষণা হোক, দুটো বিষয় দেখা হয়। আইন দুটো বিষয় দেখে, একটা হলো সাক্ষ্য আর একটা হলো প্রমাণ, তথ্য। এই প্রমাণ এবং তথ্য এই লোপাট হওয়ার বিষয়টাও কিন্তু এই মামলার সঙ্গে জড়িত। অরিন্দমবাবু, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে যেহেতু আমরা দেখেছি যে একদিকে ধর্ষণ এবং খুন এবং সেই সঙ্গে তথ্য প্রমাণ লোপাট, দুটোই তো একটা মামলার মধ্যে একদম ইন্টিগ্রেটেড হয়ে রয়েছে, একদম সম্পৃক্ত হয়ে রয়েছে, সেই জায়গা থেকে তথ্য প্রমাণ লোপাট এই বিষয়টা কি আদতে উঠে এলো এই রায় এবং সর্বোপরি সাজা ঘোষণার মধ্যে দিয়ে? না, একেবারেই না। তথ্য প্রমাণ লোপাট এই ঘটনাটা একেবারেই উঠে আসেনি। তার কারণ হচ্ছে আপনারা দেখেছেন ডিএনএ স্যাম্পল কিভাবে ট্যাম্পারিং করা হয়েছে, কিভাবে কন্টামিনেটেড হয়েছে। তো সেখানে ডিএনএ স্যাম্পল কিভাবে কন্টামিনেটেড হলো সেই বিষয়ে কোনো তথ্য আমরা জানি না। সঞ্জয় রায় যে বারবার বলে আসছে যে আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হচ্ছে, আমাকে ফ্রেম করা হচ্ছে, সেই বিষয়ে তার কি ডিটেলস বক্তব্য, যে ঘটনা প্রবাহ তার মতে কিভাবে ঘটলো সেই সম্পর্কে আমরা কিচ্ছু জানি না। তো সেই সুতরাং তথ্য প্রমাণ লোপাটের কথা তো আসেইনি, রায়ের মধ্যে কোথাওই আসেনি যে একটা প্রশাসনিক স্তরে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে। এবং আমরা দেখেছি কিভাবে গোটা রাজ্য প্রশাসন উঠে নেমে পড়েছিল এই ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার জন্য। তো সুতরাং সেটা শুধুমাত্র একটি সিভিক ভলেন্টিয়ারের জন্য নয়, সেটা সবাই বুঝতে পারছে। তো ন্যাচারালি এই রায় নিয়ে একেবারেই আমরা খুশি নই, ভীষণভাবে হতাশ। একটাই কথা বলার, যে এই যে বিরল থেকে বিরলতম কেস নয় এটি, হাইকোর্ট যেটা বললেন, আমরা কোর্টকে দায়ী করছি, কিন্তু আমার মনে হয় কোর্টকে যেভাবে কেসটা দেখানো হয়েছে, তদন্তকারী সংস্থা যেভাবে কেস দেখিয়েছে, কোর্ট সেভাবেই রায় দিয়েছে, মহামান্য আদালত সেভাবেই রায় দিয়েছে। তো সুতরাং আমাদের মনে হয় আমাদের প্রশ্নটা তদন্তকারী সংস্থাকে করা উচিত, তোমরা এতদিন ধরে কি করলে? যদি সঞ্জয় রায়কেই ফ্রেম করতে হতো আলটিমেটলি, তাহলে এতদিন ধরে তোমরা কি করছিলে? ঠিক এই জায়গা থেকেই আমি একবার আসবো রঞ্জনবাবুর কাছে। রঞ্জনবাবু, আমরা জানি যে 3টে ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। এক হলো 63, 64। 63-তে যেটা বলা হচ্ছে যে যাবজ্জীবন কারাদণ্ডের সাজাপ্রাপ্ত হতে পারে সে। আর যদি আমরা 64 বলি, সেই 64-তে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড। আর সেই সঙ্গে 103-এর 1 অর্থাৎ খুন, সেখানে যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড যদি সর্বোচ্চ সাজা হয়। সেখানে এই সর্বোচ্চ সাজাটাকে খর্ব করার মতো যথেষ্ট যুক্তি কি রয়েছে? আপনি তো অর্ডার কপিটা পড়েছেন, আপনার হাতেও রয়েছে, আপনি তো পড়ে দেখেছেন, কি মনে হয় সত্যি কি রয়েছে? আর সর্বোপরি যেটা সিবিআই এর আইনজীবীর তরফ থেকে বলা হয়েছে যে একজন ডিউটিরত চিকিৎসককে আমরা হারিয়েছি, এটা সর্বোচ্চ ক্রাইম নয়, এটা রেয়ারেস্ট ক্রাইম নয় ডিউটিরত অবস্থায়। মাননীয় সেশন কোর্টের জাজ অনির্বাণ দাসবাবু যে রায়টা দিয়েছেন, তার আগে যদি আমরা প্রথমে দেখি, মনে করে দেখি বিশাখা, দেখো সিবিআই এর যে কোর্ট মনিটর ইনভেস্টিগেশনে প্রথমবার যখন
তদানীন্তন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড় সে আটকে উঠেছিলেন সেই রিভিউগুলো দেখে, এবং সেই এভিডেন্স দেখে বলেছিলেন যে তখন যে এর চেয়ে বড় ক্রাইম হতে পারে না। এবং জাস্টিস পাদ্রিওয়ালা বলেছেন তার 30 বছরের অভিজ্ঞতায় তিনি দেখেননি যে কিভাবে এরকমভাবে এভিডেন্স ট্যাম্পারিং করা যায়। তার পরিপ্রেক্ষিতে আমরা যদি এখানে শিয়ালদার সেশন কোর্টের যে রায় দেখি, সেই ঘটনা প্রবাহ থেকে কিন্তু আমরা প্রথম থেকেই ভাবছিলাম যে এই সপ্তকাণ্ডের কি হলো। সপ্তকাণ্ডের প্রধান অতিথি যদি আমরা সঞ্জয় রায়কে ধরি, তাহলে দ্বিতীয় হচ্ছে আমাদের আদালতের রায়, তৃতীয় হচ্ছে বিচার ব্যবস্থার কোট আনকোট ন্যায়, চতুর্থ হচ্ছে ক্রিমিনাল বা অপরাধীদের প্রশ্রয়, 5 হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এখন হায় হায়, 6 হচ্ছে এবার সঞ্জয় রায়কে নিয়ে পুষে রাখার জেলখানার দায়, এবং সপ্তমত হচ্ছে যে জনগণ এখন আর কি চায়। তাহলে আমরা এক এক করে যদি এগোতে থাকি, তাহলে আমার মনে করব যে এটার পরেও আমরা যাব। কারণ এখন আমি মনে করি যে যদি এই প্রথম অভয়া বিচার পর্ব যদি পুষ্পা ওয়ারের ফায়ার হয়, তাহলে বিচার পর্বের দ্বিতীয় অংশ ওয়াইল্ড ফায়ার এখনো বাকি আছে। আমরা সমস্ত চিকিৎসক সংগঠন এবং অন্যান্য সমমনোভাবাপন্ন যারা আছি, আমরা এটা নিয়ে যতটা উপরে যাওয়া যায় যাব, অভয়ের বাবা মার পাশে থাকবো। কি হতে পারে মানে আমি জানতে চাইছি, কারণ আমরা দেখেছি যেভাবে দিনে নয় রাতে নয়, বৃষ্টি হোক ঠান্ডা হোক যাই হোক, আমরা সেই আগুনটা জ্বলতে দেখেছি, কিন্তু আগুনটা কিন্তু কোথাও গিয়ে নিভু নিভু হয়ে গিয়েছে এখনো। সেটা আমার মনে হয় আমার সঙ্গে সহ নাগরিকরাও একসঙ্গে একমত হবেন। সেটা কি আবার ফায়ার যদি ইগনাইট করতে হয়, কি করতে হবে? এখনো যে আমাদের কাছে রিপোর্টস আছে, এবং তার মধ্যে সিএফএসএল এর যে রিপোর্টটা আছে তার মধ্যে দুটি জায়গা রয়েছে, এবং সেই সিএফএসএল মনে রাখতে হবে 20 পাতার রিপোর্টে 40টা ছবি সম্বলিত যে রিপোর্ট পেশ করা হয়েছে, তাতে একটা কথা কিন্তু ক্যাটাগরিক্যালি বলা হয়েছে যে প্লেস অফ অকারেন্সটা সেমিনার রুম নয়, সেটা দেখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে রাত 12টা থেকে 4টে পর্যন্ত গতিবিধিগুলো যে 4 জন সহপাঠী ছিল এবং যে অ্যাপ কোম্পানি খাবার দিয়েছিল তাদের ক্ষেত্রেও সেই ব্যক্তিকেও জিজ্ঞাসাবাদ করা দরকার। তুমি ভাবো বিষয়টা কী করে হয়, একজন মদ্যপায়ী সে যদি 60 ml এর বেশি মদ্যপান করে, তার ইনিশিয়ালি অ্যালকোহল অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যাফ্রোডিসিয়াক, সেক্সুয়াল ডিজায়ার বাড়ায়, কিন্তু একটা সার্টেন লিমিটের পর তার কিন্তু সেক্সুয়াল ডিসফাংশন হবে এবং তার কোনো জাজমেন্টের পাওয়ার থাকবে না। তারপরে সে মদ্যপান করলো প্রথমবার, তারপর নিষিদ্ধ পল্লীতে গেল, বন্ধুকে ডাকলো, দ্বিতীয়বার মদ্যপান করলো, তারপর 29 মিনিটের মধ্যে খুন ধর্ষণের মধ্যে ন্যাক্কারজনক, কারণ সিসিটিভি ফুটেজে তুমি 4:02 থেকে 4:31 আমরা দেখতে পেয়েছি, সেই মধ্যে সঞ্জয় রায় একাই অপরাধ সংগঠিত করলো। তা এই প্রত্যেকটা জায়গায় এখন আমরা এগোবো, এবং সিএফএসএল এর রিপোর্টের পরিপ্রেক্ষিতে এবং আরও যে সমস্ত এভিডেন্স আছে, কারণ এখানে আমি বারবার বলছি যে এই 172 পাতার রায়ে প্রত্যেকটা ছত্রে কিন্তু লেখা হয়েছে কি কি হয়েছে। যেমন তোমার একটা উদাহরণস্বরূপ অটোপসি সার্জনের কথা বলি, 267 থেকে 269 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে অটোপসি সার্জন ডক্টর অপূর্ব বিশ্বাস, ডক্টর রীনা দাস এবং ডক্টর মলি ব্যানার্জি প্রথম দুজনকে অ্যাপয়েন্টমেন্ট করেছিলেন তদানীন্তন এমএসবিপি সঞ্জয় বশিষ্ঠ আরজিকর মেডিকেল কলেজ, এবং শেষ ডক্টর মলি ব্যানার্জিকে ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন তদানীন্তন প্রফেসর কৌস্তব নায়েক তিনি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করেছেন ফ্রম এনআরএস মেডিকেল কলেজ। কেন এনআরএস থেকে কেন আসতে হলো? প্রিন্সিপাল কেন দেখা করলেন না নির্যাতিতার বাবা মার সঙ্গে? যখন আমাদের অপসারিত প্রাক্তন নগরপাল বিনীত গোয়েল যখন 3:30 এলেন, তখন একসাথে তখন বাবা মার সাথে ঢুকতে দেওয়া হলো, তার আগে বাবা মাকে বসিয়ে রাখা হলো। এবং প্রত্যেকটা ক্ষেত্রে সিএফএসএল মেমো নম্বর 3389-এ এই একটা জিনিস রয়েছে যেগুলো থেকে ভবিষ্যতে বিকে মহাপাত্রের অধীনে যে রিপোর্টটা পেশ করা হয়েছে তার থেকে অনেক কিছু উঠে আসবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনি এটা বিশ্বাস করছেন? আমি একটু অরিন্দম বাবুর কাছে যাব। ডক্টর চৌধুরী, আমরা তো দেখেছি যে বারবার এই কথাটা অভয়ের বাবা মাও বলেছেন যে কি কি হয়েছে। একেবারে যখন ঘটনা ঘটলো তারপর যখন তার বাবা মাকে ফোন করা হচ্ছে, তারপর যখন বাবা মা এসছেন, বাবাকে অন্য কোথাও রেখে দেওয়া হয়েছে, মাকে বলা হচ্ছে সই করে দিন, এবং ওর মা বলছেন, অভয়ের মা বলছেন যে আমরা তখন যে অবস্থায় ছিলাম আমাদের ওপর যে পুলিশি নিগ্রহ হয়েছে, সেই সন্তানহারা বাবা মা বলছেন, আমাদের স্টুডিওতে এসেও বলেছেন যে নিগ্রহ হয়েছে তার বিচারও তো পাওয়া গেল না। আর এই যে আপনারা বলছেন যে উচ্চতর আদালতে আপনারা যাবেন ন্যায় বিচার চাইতে, উচ্চতর আদালতে তো এই সঞ্জয় রায়ও যেতে পারে, কারণ তাকে গতকালই বিচারক বলেছেন যে সঞ্জয় রায়ের জন্য তো দরজা খোলা রয়েছে। সে তো সেই জায়গা থেকে বার্গেন শুরু করবে যে যাবজ্জীবন পেয়েছি, এবার যেন সেই সাজাটা কমানো হয়। এটা নিয়ে কি বলবেন? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।